এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, রবীন্দ্রনাথ সেই কবেই লিখে গেছেন, ভক্তি নেই বলেই মানুষের বাঁধন দড়ির বাঁধন হয়, নারীর বাঁধন হয় না। এখন আপনি যদি খুব মন দিয়ে আমাদের গত 2 মাসের এই রাজ্যের রাজনৈতিক বিতর্কগুলো লক্ষ্য করেন, তাহলে দেখবেন মূলত প্রশ্ন কিন্তু একটাই: বঙ্গ সংস্কৃতির প্রতি কার খাঁটি ভক্তি আর কারই বা মেকি ভক্তি। বঙ্গ সংস্কৃতির সঙ্গে কারোই দড়ির বাঁধন আর কারই বা নারীর বাঁধন। যাবতীয় তর্ক তর্জা কিন্তু সেই বিষয়টা ঘিরেই। গত 23শে জানুয়ারির ঘটনা যেন সেই বিতর্কেই ঘি ঢেলেছে। প্রত্যক্ষ কারণ জয় শ্রীরাম ধ্বনি এবং মুখ্যমন্ত্রীর প্রতিবাদ। আমার আবার প্রতুল মুখোপাধ্যায়ের গান মনে পড়ছে, স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে ভাই কে দুশ্মন। আমার এই বিতর্ক সভায় আজ অবশ্য কেউ কারুর দুশ্মন নন এবং তর্ক হবে যুক্তির পোডিয়ামে দাঁড়িয়ে। তবে তার উত্তাপ বোধহয় এই 15ই মাঘে শীতকেও হার মানাবে। আপনারা জানেন, বিতর্ক সভার প্রস্তাব সবসময় করতে হয় কোনো একটি পক্ষের বয়ানে। আজ রাজ্যের শাসকের বয়ানে এই সভার প্রস্তাব। জয় শ্রীরাম ধ্বনি উঠল নেতাজির জন্মদিনে, বঙ্গবাসীর আবেগ বিজেপি উঠতে পারেনি চীনে। প্রস্তাবের পক্ষে আমার প্রথম বক্তা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য, নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এই প্রস্তাবের পক্ষে বলার কারণ বুঝতেই পাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন গত 23 তারিখ সুভাষচন্দ্র বোস তথা নেতাজির 125তম জন্মদিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালে বক্তৃতা দিতে আসেন, তখন কিছু লোক সেই দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্য রাখার সময় হঠাৎ একটা জয় শ্রীরাম ধ্বনি দেন এবং তারপর মাননীয় মুখ্যমন্ত্রী কি এবং সেই ধ্বনি তারা দেন। পরে তারা বলেছেন স্বাগত জানানোর জন্যে, সেটা হাস্যকর, সবাই যেন আওয়াজ দেওয়ার জন্য একটা ধ্বনিটা দেওয়া হয়েছিল। এবং তারপর মাননীয় মুখ্যমন্ত্রী শোভনতা দেখিয়ে, ভদ্রতা দেখিয়ে সেই মিটিংয়ে বসে থাকেন এবং তিনি বক্তৃতা দিতে অস্বীকার করেন, যেহেতু তার বক্তৃতার সময় তাকে অপমান করা হয়। ঘটনা হচ্ছে যে আমি সেই প্রসঙ্গে পরে আসবো, আমি আগে বলি যে সেদিন মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের যে সভার যে মোশন, অর্থাৎ নেতাজির মানে কি করে বলি বলুন। আমি খবরের কাগজে পড়েছি, মাননীয় এটা খবরটা সত্য হতে পারে, ভুল হতে পারে, আমি জানি না। আমি শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী বারবার সেদিন আমাদের বাঙালির সঙ্গে, বাংলার সঙ্গে এর আগেও একাধিকবার বক্তব্যে তিনি তাঁর যোগ, গুজরাটের যোগ, বাংলা প্রেম এগুলো প্রমাণ করার চেষ্টা করেছেন। প্রমাণ করতে গিয়ে সেদিন মতুয়াদের মহাগুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তাকে সেদিন শ্রী হরিশ্চন্দ্র ঠাকুর বলে তিনি ডাকলেন। তার আগে তারপর আমরা দেখলাম যে সে খবরটা সত্যতা মিথ্যা তো আমি জানি না, খবরের কাগজে পড়েছি যে বাংলা সিনেমাকে উনি কত ভালোবাসেন সেটা আমরা দেখলাম যে পরবর্তী ক্ষেত্রে নেতাজির ছবিতে নাকি তিনি বাংলার একজন সুপারস্টারের গলায় নেতাজি হয়ে মালা পরিয়েছেন। খবরটা ভুলও হতে পারে, আমি জানি না, কিন্তু যেটা নিজের কানে শুনেছি সেটা হচ্ছে যে বাংলা সিনেমাকে তিনি কতটা ভালোবাসেন যখন দেখলাম যে তিনি নেতাজির মায়ের নাম প্রভাদেবী বলে ডাকলেন। ভাগ্যিস আমরা নেতাজির মাসি হিসেবে যে মলিনা দেবী বা ছায়া দেবীর নাম যে উনি বলেননি, এইটা আমার ভালো লেগেছে। প্রভাবতী দেবীকে যে কেউ প্রভাদেবী বলতে পারেন, কেননা প্রভাবতী দেবী আপনারা জানেন আমাদের ছেলেবেলায় শ্রদ্ধেয় শিশির কুমার বসু, নেতাজির ভ্রাতুষ্পুত্র, তার বসু বাড়ি বলে বিখ্যাত বই আমাদের কম বয়সে আনন্দমেলায় বেরোত এবং সেখানে প্রভাবতী দেবীর একটা চমৎকার স্মৃতিচারণ শিশির কুমার বসু করেছিলেন। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে ওই বইয়ের একটা লাইন আমার মনে পড়ছে, যেখানে সুভাষচন্দ্রের পিতা জানকীনাথ তিনি তার নাতিকে আদর করে নাম দিয়েছিলেন এরকম জং বাহাদুর, দার্জিলিং থেকে ঘুরে আসার পর, আর বলেছিলেন যা জানতে নেই তা নিয়ে কথা বলতে নেই, যা জানতে নেই তা নিয়ে কথা বলতে নেই। তা আমার এই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য একই সঙ্গে এই যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে হরিশ্চন্দ্র ঠাকুর বলা, যা মতুয়াদের পক্ষে অত্যন্ত অপমানজনক, এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের মাকে প্রভাদেবী বলে ডাকা, আবার ডাকতেই পারেন, কেননা আবার তার এখানকার দলবল তারা আবার শ্রদ্ধেয় প্রয়াত অভিনেতা জহর গাঙ্গুলি বাড়ি চলে যাচ্ছেন। জহর গাঙ্গুলি বাড়ি গিয়ে বলছেন সুলালদা আছেন, হয়তো কোনো দিন একদিন হয়তো
এই আমাদের সঞ্চালক সুমনদের বাড়ির আশেপাশে ওই ভবানীপুরে গিয়ে হয়তো খুঁজতে পারেন, ছবিদা আছেন, ছবিদা বেঁচে আছেন, ছবি বিশ্বাস, তার বাড়িতেও চলে যেতে পারেন। তা এইটা হচ্ছে বিজেপির বাংলাকে চেনা আর কি। এটা নিয়ে আর কী বা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী কি জানেন যে সুভাষচন্দ্র যার তিনি 125তমতে তিনি বক্তৃতা দিতে এলেন, তিনি যখন তার ওই 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 26 বছর বয়সে তার গুরু, রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাস, তিনি তখন 23-24 সাল কলকাতার যখন মেয়র, তার কথায় সুভাষচন্দ্র কিন্তু ওই কলকাতা কর্পোরেশনে ইও বা এক্সিকিউটিভ অফিসার হিসেবে ঢোকেন। এবং তিনি ঢুকে প্রথম যে সিদ্ধান্তটা নেন যে তিনি প্রচুর মানুষকে চাকরি দেবেন, এবং তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেন। চাকরি ঢোকার সময় তিনি বলেন যে আমি আমার মাইনের হাফ আমি স্বরাজ্য পার্টিকে দিয়ে দেবো। এবং আরেকটা কথা সুভাষচন্দ্র বলেন, এই যে চাকরিটা দেব, এখানে হিন্দুদের পাশাপাশি সমস্ত সংখ্যালঘু শ্রেণী যথা মুসলিম, খ্রিস্টান এবং অনগ্রসর শ্রেণী, এদের আনুপাতিক হারে আমি চাকরি দিতে চাই। কেননা সংখ্যালঘু শ্রেণীর উপর যে এতদিন ধরে বঞ্চনা এবং বৈষম্য হয়েছে, আমি তার প্রতিবাদ জানাতে চাই। এই একই কথা সুভাষচন্দ্র বলছেন 1937 সালে। কমিউনিস্ট নেতা রজনীপাম দত্ত, তার কাছে একটা ইন্টারভিউ দেন সুভাষচন্দ্র, সেটা লন্ডনের ডেইলি ওয়ার্কার কাগজে বেরোয়। সেখানে সুভাষচন্দ্র বলছেন আমাদের সামনে সবথেকে বড় বিপদ কি? বলছেন সাম্রাজ্যবাদ বিরোধী ফ্রন্ট গড়ে তুলতে হবে। রজনীপাম দত্তের সঙ্গে ইন্টারভিউতে সুভাষ বোস বলছেন, এবং সেটা একই সঙ্গে সাম্প্রদায়িকতা বিরোধী হতে হবে। লক্ষণীয় যে এই আমাদের বিজেপিদের যিনি গুরু, সেই সাভারকারের সঙ্গে সুভাষচন্দ্র 1940 সালে মার্চ মাসে মিট করেছিলেন। সেই মিটিংয়ের কথা 25শে মার্চে টাইমস অফ ইন্ডিয়া, যে বোম্বেতে তারা যে মিট করেন, সেই মিটিংয়ের কথা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব সহকারে তারা ছাপান। কিন্তু খুবই উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে হিন্দু মহাসভার রেকর্ডে সামাও সুভাষ বোসের সঙ্গে সাভারকারের সেই মিটিংয়ের কোনো তথ্য দেওয়া হয়নি। কারণ বলাই বাহুল্য, সাভারকার যে কথাবার্তা বলেছিলেন সেটা সুভাষচন্দ্রের মতো একজন কট্টর জাতীয়তাবাদী, একজন কট্টর দেশপ্রেমী এবং একজন কট্টর অসাম্প্রদায়িক মানুষের পক্ষে সেটা হজম করা মুশকিল ছিল। তো আমি এইটা বলতে পারি যে বিজেপি না চেনে বাংলার মাটি, না জানে সুভাষচন্দ্র, না জানে রামচন্দ্র। কেননা যে রামচন্দ্রের কথা উনি বলছেন, যে রামচন্দ্রের নামে ওরা জয়ধ্বনি দিলেন, কারণ তিনি তারা আমাদের যে বাঙালি যে রাম, অর্থাৎ কৃত্তিবাসী রাম, শ্রীপঞ্চমী আদিত্যবার পুণ্য মাঘ মাস তথিমধ্যে জন্ম লইলাম কবি কৃত্তিবাস। এই যে বাঙালি রামচন্দ্র, তিনি যে পরিমাণ নারীকে সম্মান দেন, যে পরিমাণ নারীকে ভালোবাসেন, যে পরিমাণ নারীকে শ্রদ্ধা করেন, সেটা তো বাল্মীকির রামে নেই। বাল্মীকির রাম তার স্ত্রীকে অগ্নি পরীক্ষায় পাঠাচ্ছেন, আর আমাদের রাম তিনি সীতাকে হারাবার পর কি বলছেন? সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। মাছের গন্ধে নাক ছিটকন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সেদিন যারা ওই পানপরাগ এবং গুটখাকরের দল যারা ওখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে অপমান করার সাহস পেল, যে মাছের গন্ধ শুনলে তারা তাদের নাক ছিটকোয়। কৃত্তিবাসের রাম তিনি যখন দেখা করতে যান তা পত্নী বিয়োগের পর গুহকের সঙ্গে, তার বন্ধু গুহকের সঙ্গে, সে গুহক কিন্তু তাকে রুই মাছ দিয়ে অভ্যর্থনা জানায়। 14 বছর বনবাসের পর যখন ফিরে আসেন সীতা তিনি এসে প্রথম দিন তিনি রাম এবং লক্ষণচন্দ্র লক্ষণকে তার দেওরকে বলেন, রাম এবং লক্ষণকে, যে তোমাদের জন্য কি দরকার? এতদিন ভালো করে খাওয়া হয়নি, ভালো করে খেতে হবে। কি রান্না? কৃত্তিবাসের সীতা রাঁধছেন চিতল মাছ। যখন ওই ভরদ্বাজ মুনির কাছে বানর সেনার দল যাচ্ছে, তাদের ভরদ্বাজ মুনি কি খেতে দিচ্ছেন? খেতে দিচ্ছেন মোয়া, খেতে দিচ্ছেন চন্দ্রপুলি, খেতে দিচ্ছেন মতিচুর, খেতে দিচ্ছেন মন্ডা। এই যে বাঙালিয়ানা, এই যে বাঙালি যে নরচন্দ্রমা, এই যে নরচন্দ্রমা রাম, লোকোত্তর চরিত রাম, এই রামকে তো বিজেপি বোঝে না। মোট 24,000 শ্লোক লিখেছিলেন রামায়ণে বাল্মীকি। পণ্ডিতরা বলছেন তার মধ্যে মাত্র 6,000 শ্লোক বাল্মীকির লেখা। পরবর্তী ক্ষেত্রে 18,000 শ্লোক প্রক্ষিপ্ত হয়েছে। এই 18,000 শ্লোকের মধ্যে যে বিবর্তন হতে হতে যেখানে গিয়ে পৌঁছেছে, সেখানে বিজেপির কাছে রাম মানে আসলে হচ্ছে অরুণ গোভিল, আর সীতা মানে হচ্ছে দীপিকা। তারা কে রামচন্দ্র, কে সীতা, তারা না জানে রাম, না জানে রামায়ণ। তো ওই 7 কাণ্ড সীতা পড়ে, রামায়ণ পড়ে সীতাকার বাপ, সেইটাই বিজেপির আমাদের এখানকার বিজেপির হাবভাব দেখে মনে হচ্ছে। তা আমি এইটুকু বলতে পারি, তারা রামচন্দ্রকে বোঝেন না, তারা রামায়ণ পড়েননি। যদি সত্যিকারের তারা রামকে তারা যদি অনুধাবন করতেন তাহলে বুঝতেন। যেমন কৃত্তিবাসী রামের আরেকটা উদাহরণ দিই, বাল্মীকির রাম যেমন তার স্ত্রীকে অগ্নি পরীক্ষায় পাঠাচ্ছেন, আমাদের এখানে কৃত্তিবাসের রাম কিন্তু তার সীতাকে অগ্নি পরীক্ষায় পাঠাচ্ছেন না, তিনি নির্বাসনে পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন নির্বাসনে?
কেননা তিনি একদিন তার ওই ওই যাকে বলে মানে মান্ডবী, উর্মিলা এদের কথায় তিনি রাবণের একটা ছবি আঁকেন, এবং ছবি আঁকার পর সেটা রামচন্দ্র দূর থেকে দেখেন, এবং তখন রামচন্দ্রের অভিমান হয়। এই যে স্ত্রীর প্রতি, ভার্যার প্রতি অভিমান, তিনি লবকুশের দায়িত্ববান পিতা, এবং তিনি খানিকটা স্ত্রৈণ, যেমন দশরথ কৈকেয়ীর প্রতি দেখাচ্ছেন কৃত্তিবাস প্রচণ্ড স্ত্রৈণ। এই রামচন্দ্র, যে বাঙালি রাম, যিনি নারীকে সম্মান করেন, নারীকে শ্রদ্ধা করেন, সেদিন যারা একজন হই হই করে একজন মহিলাকে অপমান করলো, গালাগাল করলো, তারা সুভাষচন্দ্র তো জানেনই না, রামচন্দ্রও জানেন না, বাঙালি ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, বাংলার কিচ্ছু বোঝেন না। এই বিজেপিকে বাঙালি দেখছেন, মানুষ চিনছেন, এবং আমার ধারণা যথাসময়ে মানুষ বিজেপিকে সেটা বুঝিয়েও দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ ব্রাত্য। অধ্যাপক ব্রাত্য একেবারে কৃত্তিবাসের রাম বাল্মীকির রামের মধ্যে বিভাজন করলো। বিভাজন তো আছেই, যেখানে বাল্মীকির রাম লিখছেন শুষ্কং কাষ্টং তিষ্ঠতি অগ্রে, কৃত্তিবাসের রাম লিখছেন নীরস তরুবর পুরতি ভাগে। সুতরাং এই গাঙ্গেয় বাংলায় এসে কৃত্তিবাসের রামায়ণ যে আরও পেলব হয়েছে, আরও মধুর হয়েছে, হয়তো শ্রুতিমধুরও হয়েছে, তা অস্বীকার করি কি করে। ব্রাত্য যেখান থেকে শুরু করলো ভ্রান্তিবিলাস, আর নেতা নেত্রীদের ভুলের তালিকা, সেটার যদি এখন তার হিসেব দিতে হয় তাহলে মোটামুটি দাঁড়িপাল্লায় দুপাল্লাই কিন্তু সমান হবে বলে আমার ধারণা। যাই হোক, দেখুন এই অনুষ্ঠানের চেনা ফরম্যাট মেনে আমি প্রত্যেক বক্তার পরে একটা করে পাল্টা যুক্তি দেব। জানি ওপেন ফোরামে আলোচনা হতেই পারে, কিন্তু শুরুতেই বলে নিই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 23শে জানুয়ারি এমন একটা কথা বলেছেন যার সঙ্গে ব্যক্তিগতভাবে আমি সম্পূর্ণ একমত। চমৎকার কথা, ন্যায্য কথা। তিনি বলেছেন, আমার মনে হয় সরকারি অনুষ্ঠানের একটা শালীনতা থাকা উচিত। এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়। সত্যিই তো, সরকারের অনুষ্ঠান আর দলের অনুষ্ঠানের বিস্তর ফারাক, এবং ফারাক রাখাটাই সংবিধান সম্মত। কিন্তু আমাদের রাজ্যে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে, এমনকি নবান্নেও কি দল আর সরকার মিলেমিশে একেবারে একাকার হয়ে যায়নি? একদিন নয়, নিয়মিত এবং বছরের পর বছর ধরে। যদি না হতো তাহলে বিভিন্ন দলীয় ঘোষণা এবং রাজনৈতিক আক্রমণ নবান্ন থেকে কেন হবে? গত ডিসেম্বরে নবান্ন সভাঘরে তৃণমূলপন্থী কর্মী সংগঠনের সভায় সরাসরি রাজনৈতিক সমর্থনের কথা কেন বলা হবে? দলীয় ছাতার তলায় থাকা কর্মী ফেডারেশনের সঙ্গে বৈঠকে ডিএ কেন ঘোষিত হবে? জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকে উচ্চপদস্থ সরকারি আমলা এবং পুলিশ কর্তাদের সামনে রাজনৈতিক আক্রমণ কেন হবে? এমনকি গত 27শে জুন প্রশান্ত কিশোরের সঙ্গে দলীয় বিষয়ে বৈঠক কেন নবান্নে হবে? তাহলে কি সরকার আর দলকে গুলিয়ে ফেলার অভ্যেস এ রাজ্যেও চলছে? ওপেন ফোরামে আলোচনা হোক। যাই হোক, প্রস্তাবের বিপক্ষে আমার প্রথম বক্তা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শুভ সন্ধ্যা সঞ্চালক মহোদয়, উপস্থিত ভদ্রমণ্ডলী। ব্রাত্যকে আমি একটা উপদেশ দেব না করে দিতে প্রলুব্ধ হচ্ছি। সেটা হলো, একটা ইংরেজি প্রবাদ আছে, কাঁচের ঘরে বাস করলে কি ঢিল মারা উচিত? আমার তো বিশ্বাস বলে উচিত নয়। কারণ হরিচাঁদ ঠাকুরকে হরিশ্চন্দ্র ঠাকুর বলা নিশ্চয়ই অন্যায়। তেমনি জৈন ধর্মকে যৌন ধর্ম বলাও কি আপনারা বুঝে নিন। অথবা সিধু কানু ডহরের সিধুবাবু আছেন, কানুবাবু আছেন, ডহরবাবু কোথায় গেলেন, এই প্রশ্নটা করার কি তাৎপর্য সেটাও আপনারা বুঝে নিন। আর জহর গাঙ্গুলিকে খোঁজ করার ব্যাপারে কিছু লোক, যাদের আমরা তোলাবাজ বলি, তারা এলগিন রোডের একটি বাড়িতে গিয়ে বলেছিল, সুভাষদাকে ডেকে দিন, তো সুভাষদাকে ডেকে দিন। তো এরপরে খুব একটা বলার কিছু দরকার থাকে না। কিন্তু আমি আমার নিজের বিষয়ে ফিরে আসি। আমি যখন টেলিফোনে খবর পেলাম যে এরকম একটা বিষয় নিয়ে এবিপি আনন্দ একটা যুক্তিতর্কে গপ্পের ব্যবস্থা করছেন, তখন আমার প্রথমে ধাঁধা লেগে গেল যে এর মধ্যে বঙ্গবাসী কলেজ কোথা থেকে এলো। তারপরে বুঝলাম না, বঙ্গবাসী কলেজ নয়। ওরা ভাবেন যে পশ্চিমবঙ্গের নাম আসলে বঙ্গ। ওরা একটা বিধানসভায় একটা প্রস্তাব পাস করেছিলেন, সেই প্রস্তাবটা কেন্দ্রীয় সরকারে খারিজ হয়ে গেছে, কারণ রাজ্যের নাম দেবার কোনো এখতিয়ার রাজ্যের নেই। কিন্তু ওরা এখনো বঙ্গ বঙ্গ বলে যান, যেন বললেই সেটাকে সত্যি হয়ে যাবে। আর বঙ্গবাসী কারা? যেটা বঙ্গ বলে একটা রাজ্য ছিল, সেটা এখন দুভাগ হয়ে গেছে। বঙ্গ বলে এখন কোনো রাজ্য নেই,
কিন্তু যদি একজন কেউ ভাবেন যে আমি পুরো বঙ্গের অধীশ্বরী, তাহলে তাকে আমরা আটকাবো কি করে? আরো কথা আছে, এই যে জয় শ্রীরাম বলে চিৎকার হলো, চিৎকারটা কারা করলো? এটা কি বিজেপির তরফ থেকে একটা আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে, সরকারিভাবে ঘোষণা হয়েছে? এটা কি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলেছে? মোটেই না, বরঞ্চ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উল্টোটাই বলেছে। এটা কি তাহলে? এটা আরেকজনের বক্তব্য থেকে জের টেনে বলতে হলে এটা দুষ্টু ছেলেদের কাজ, দুষ্টু ছেলেরা করেছে। দুষ্টু ছেলেরা যেমনি রায়গঞ্জে একটা প্রিন্সিপালকে পিটিয়েছিল, সেরকম দুষ্টু ছেলেরা করেছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম করে দেখলে চলবে না। তো এই হচ্ছে চেহারা। এখন যে জিনিসটা ঘটেছে সেটাকে সাধারণ বুদ্ধিসম্পন্ন বা স্বাভাবিক প্রতিক্রিয়া সেটার হতো, সেটাকে হেসে উড়িয়ে দেওয়া, সেটাকে কোনো পাত্তা না দেওয়া, যেটাকে আমরা বলি। কিন্তু তা হলো না, প্রচন্ড উষ্মার প্রকাশ হলো এবং বলা হলো ইসকে প্রটেস্ট মে হাম কুছ নেই বলেঙ্গে। বলবেন না, কে তা নিয়ে বিচলিত? কিন্তু যারা বিচলিত হয়েছেন তার দলের লোক তো বিচলিত হতেই হবে, তা নাহলে চাকরি থাকে কি করে? সেই জন্য তারা বিচলিত হয়েছেন। এখন এইটাই কিন্তু প্রথম নয়, এর আগেও হয়েছে। এর আগে একবার উনি গাড়ি করে যাচ্ছিলেন, সেখানে রাস্তার ধারে কিছু ছেলে জয় শ্রীরাম বলে চেঁচায়। সে চেঁচাতে উনি গাড়ি থেকে নেমে তাদের গালাগালি দেন, গাড়ি থেকে নেমে গালাগালি দেন রাস্তার ধারে কিছু ছেলে চেঁচিয়েছে বলে। এগুলো হচ্ছে নিজার্ক রিয়াকশন বলে, অর্থাৎ তাৎক্ষণিক প্রতিক্রিয়া। কিন্তু এই দিন যেটা হয়েছিল, 23শে জানুয়ারি যেটা হয়েছিল, নেতাজির জন্মদিনে যেটা হয়েছিল, সেটা কিন্তু তাৎক্ষণিক নয়। আমার এমনি ওর মুখ দেখে মনে হলো, ভুলও হতে পারে, যে অনেকক্ষণ ধরে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে ঘুরছেন, সঙ্গে রাজ্যপাল আছেন, উনি কিছু বলবার সুযোগ পাচ্ছেন না, সেই জন্য ধীরে ধীরে ক্ষুব্ধ হচ্ছেন, ধীরে ধীরে ক্ষোভটা বাড়ছে। অতএব একটা সুযোগ খুঁজে বেড়াচ্ছেন কি করে সেই ক্ষোভটাকে আগ্নেয়গিরির মতন ছিটিয়ে দেওয়া যায়। সুযোগ একটা দরকার, সুযোগ দিয়ে দিল এই কিছু বাচাল ছেলে, তারা জয় শ্রীরাম বলে চেঁচালো। আর যায় কোথায়? উনি প্রোটেস্ট করে উনি আর কিছু বলবেন না বলে ঘোষণা করে দিলেন। এখন এটা কিন্তু ওই রকম তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, এটা ক্যালকুলেটেড, এটা চিন্তা ভাবনা করে উনি ঠিক করেছিলেন। উনি একটা সুযোগ খুঁজছিলেন যে কিভাবে বলবেন। এই সিধুবাবু, ডহরবাবু, এগুলো হচ্ছে তাৎক্ষণিক, কিন্তু এটা তাৎক্ষণিক নয়। সেই রকম করে আরো ঘটনা ঘটিয়েছেন, সমস্ত ফিরিস্তি দেবার সময় এখানে নেই। কিন্তু একটা কথা বলি, যে ওর একটা আসল চরিত্র আছে, সেই চরিত্রটা হচ্ছে স্ট্রিট ফাইটারের চরিত্র। পথে নেমে লড়াই করার, মাইলের পর মাইল হেঁটে যাওয়া, কোনোভাবে মানে কোনো ক্লান্তিকে পাত্তা না দেওয়া, এটা একটা অসাধারণ ক্ষমতা এই বয়সে, এবং সেটা ওর চরিত্র। এখন ওকে ভাগ্যদেবী ঠেলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর আসনে। মুখ্যমন্ত্রীর তো ওটা কাজ নয়, মাইলের পর মাইল হেঁটে যাওয়া আর ওই রকম করা তো এটা কাজ নয়। মাইলের পর মাইল যখন হেঁটে যান তখন তিনি মিছিলের পুরো ভাগে থাকেন, পেছনে যারা থাকে তারা পেছনে ধ্বনি দিতে যায়। তিনি যখন কোনো বৈঠকে থাকেন তখন তিনি মধ্যমণি হয়ে থাকেন। মধ্যমণি না হতে পারলেই ওর একটু সমস্যা হয়, এবং সেদিন উনি মধ্যমণি ছিলেন না, আগে প্রধানমন্ত্রী ছিলেন, এমনকি রাজ্যপাল ছিলেন। এরা থাকাকালীন উনি মধ্যমণি হতে পারেননি, সেই জন্য ফুঁসছিলেন। এবং আমার ধারণা সেদিন যে প্রতিক্রিয়াটা হয়েছে, এই প্রতিক্রিয়াটা এই ক্ষোভেরই ফসল। ওকে নিয়ে হয়ে গেল। এবার রামে আসি। যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, যখন অন্য কোনো কিছু কাজ করছে না, তখন নির্বাচন জিতবারের জন্য একটি তরিতে চড়া হয়েছে, সেটির নাম হচ্ছে বাঙালি অবাঙালি বিভেদ সৃষ্টি করা, ঝগড়া সৃষ্টি করা, বিভাজন সৃষ্টি করা। সেটার জন্য প্রথমে একটা গোপনে একটা সংস্থা তৈরি করা হয়েছিল, তারা অশ্রাব্য ভাষায় অবাঙালিদের গালি দিত। বড় বড় কিছু করতে পারেনি, কিন্তু একজন একা ফুচকাওয়ালা হয়তো কোনো অন্ধকার কোনায় বসে ফুচকা বিক্রি করছে, সে তার ফুচকার হাঁড়িটা উল্টে দিল, এরকম ধরনের জিনিস করত।
কিন্তু এদের বিরুদ্ধে বাঙালি মত এত, বাঙালি জনমত এত ফুঁসে উঠেছিল যে এরা পিছিয়ে গেছে। এদের মধ্যে আবার একজন হার্ভার্ডে শিক্ষিত মানুষ ছিলেন, সে হার্ভার্ডে শিক্ষিত মানুষও এরকম করতেন, যদিও ওর দল, মুখ্যমন্ত্রীর দল তার সাথে কোনো সম্পর্ক স্বীকার করে না, কিন্তু 2 × 2 4ই হয়, 4.5 হয় না। তো তারপরে জিনিসটা দাঁড়ালো কি, ওই রকমভাবে চলবে না, উনি বুঝলেন সুললিত ভাষায় জিনিসটাকে প্রকাশ করতে হবে, জিনিসটাকে নানাভাবে পৌরাণিক মোড়ক দিয়ে, ঐতিহাসিক মোড়ক দিয়ে জিনিসটাকে প্রকাশ করতে হবে। সেই জন্য হলো কি, যে বলা হলো রাম, বাঙালিদের সাথে রামের কোনো সম্পর্ক নেই, রাম বাঙালিদের আরাধ্য না। আজকে ব্রাত্য একটু অন্য সুরে কথা বলেছেন যে বাঙালিদের একটা আলাদা রাম আছে, আর হিন্দুস্তানিদের, ওরা হিন্দুস্তানি বলেন, আড়ালে বলেন। আর ওই আগে যে সংস্থাটার নাম বলেছিলাম, যেটা শুধু গুপ্ত যোগাযোগ ছিল, সেই সংস্থাটা বলতো যে মা কালী বাঙালিদের দেবতা, রাম হচ্ছে এক হিন্দুস্তানি শয়তান, তো ওরা হিন্দুস্তানি বলেন। তো রাম হচ্ছে হিন্দুস্তানিদের দেবতা। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে এই দেবতা, হিন্দুস্তানি দেবতার কথা ভেবে কতগুলো অসামঞ্জস্য চোখের সামনে চলে আসছে। যেমন ভূত দেখলে আমরা রাম রাম বলি, কারণ তাতে ভূত পালিয়ে যায়। কিন্তু জয় শ্রীরাম বললে যে মুখ্যমন্ত্রী পালিয়ে যাবেন বা মুখ্যমন্ত্রীর গোঁসা হবে, সেটা কে জানতো? উনি তো নিশ্চয়ই ভূত নন, সেরকম কথা আমরা কখনোই বলবো না। আমরা কিন্তু আমাদেরও মুখ্যমন্ত্রী, আমাকে যদি বাইরে থেকে অন্য রাজ্যে গিয়ে কেউ বলে যেন উনি ভূত, আমি জোর কণ্ঠে প্রতিবাদ করব। বাঙালি হিন্দু নাম, বাঙালি হিন্দু নাম রামপ্রসাদ সেন, রাম বসু, রামমোহন রায়, রামকিঙ্কর বেজ, রামকুমার চট্টোপাধ্যায়, এত নাম আছে, রামের কোনো কমতি নেই। এখন এর মধ্যে যদি বোঝানো হয় যে আমাদের রাম আর ওদের রাম আলাদা, এটা কি একটা যুক্তিগ্রাহ্য কথা হলো? কৃত্তিবাস আর তুলসীদাসের মধ্যে কোনো প্রভেদ তৈরির চেষ্টা করছেন? কৃত্তিবাস রামায়ণ অনুবাদ করেছিলেন 14শ শতাব্দীতে, তুলসীদাসের আগে। তুলসীদাস সেটা করেছিলেন 15শ শতাব্দীতে। অর্থাৎ রামকে বাঙালি আগে আপন করে নিয়েছে, তারপরে উত্তর ভারতীয়রা আপন করেছেন, তারপরে হিন্দি ভাষায় আপন হয়েছে। আপনারা সবাই জানেন অকাল বোধন কি করে হয়েছে, অর্থাৎ যে পুজো, দুর্গা পুজো বসন্তকালে হবার কথা, সেটা শরৎকালে কেন হলো? রাম পুজো করেছিলেন। রাম সীতা লক্ষণের একটি ছবি আঁকা আছে আমাদের সংবিধানের 3য় পরিচ্ছেদের একেবারে ওপরে। কে এঁকেছেন? নন্দলাল বোস। এবার আপনারা বুঝে নিন রাম বাঙালির থেকে কত দূরে, আর উনি বাঙালির থেকে কত দূরে করবার চেষ্টা করছেন। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ তথাগতদা। কারণ রাজনীতি যারা করেন তারা কে যে কাঁচের ঘরে থাকেন আমি সত্যিই বুঝতে পারি না। তার কারণ তথাগতদাকে আমি শুধু মনে করিয়ে দেবো যে ডহরবাবুর খোঁজ করার কথা যখন উঠল, তখন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, জীবনানন্দ দাশের লেখা সে কথাও উঠুক, গরুর দুধে সোনা খোঁজা সেটাও উঠুক। যাই হোক, এই ফাঁকে একটা ব্যক্তিগত খারাপ লাগা একটু আপনাদের বলি। এই বিতর্কে যেটা হলো সেটা হলো অতি চমৎকার, সম্পূর্ণ নির্মেদ একটা বিশ্বমানের লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠান নিয়ে আর কোনো আলোচনাই হলো না। যাই হোক, জয় শ্রীরাম ধ্বনির কথায় আসি। অনেকে বলছেন এ তো রাম রামের মতো কুশল সম্ভাষণ বা স্বাগত জানানোর ধ্বনি, পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কোনো রাজনৈতিক স্লোগান বা রণহুঙ্কার নয়। কিন্তু এই যুক্তি তো মারাত্মক। তাহলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলার আগে সেই ধ্বনি উঠল কেন? অন্য বক্তারা বা প্রধানমন্ত্রীকে কি তাহলে স্বাগত জানানো হয়নি সেদিন? আর দাদা, পরিকল্পনা না থাকলে তো শুধুমাত্র একজন বক্তাকে ডাকার পরই জয় শ্রীরাম ধ্বনি উঠত না, সবার ক্ষেত্রেই উঠত, বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তো উঠতই। প্রশ্নটা আসলে জয় শ্রীরাম ধ্বনির মাহাত্ম্য বা ওই ধ্বনি নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো ব্যক্তিগত আপত্তি আছে কি না সেটাও নয়। আসল প্রশ্নটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিনে জয় হিন্দ বললেই কি সেটা সব থেকে সুপ্রযুক্ত হতো না? জয় শ্রীরাম বা জয় বাংলা নয়, সেদিন বাঙালি বোধহয় জয় হিন্দ শুনলেই সব থেকে বেশি খুশি হতো। ফুড ফর থট। যাই হোক, পরের বক্তা প্রস্তাবের পক্ষে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। শুভ সন্ধ্যা। আমি যারা অতিথিবর্গ আছেন, আজকের বিশিষ্ট বক্তাবৃন্দ আছেন, তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি প্রথমেই তথাগত বাবুকে একটু ধন্যবাদ জানাব। বক্তব্যের মাঝে উনি আসল বক্তব্যটা
উপস্থাপিত করেছেন যে ওই দিন যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেক বেচার লোক উপস্থিত ছিল। তাহলে কার্ডটা ডিস্ট্রিবিউট করেছিলেন কারা? বেচে বেচে বেচার লোকদের 125তম জন্মদিন পালন উৎসবে পাঠালেন কারা? তথাগতবাবু এটা স্বীকার করে নেওয়ার জন্য ওনাকে পরবর্তীকালে কোথাও ভৎসনা শুনতে হবে কিনা আমার জানা নেই, কিন্তু এই সুযোগে আমি ওনাকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সত্য কথাটা পরিষ্কারভাবে সবার সামনে বলার জন্য। তথাগতবাবুকে আরেকটা নাম একটা নাম আমি মনে করিয়ে দিতে চাই। উনি অনেকগুলো রামের নাম করলেন, কিন্তু রামমোহনের নামটা বলতে বোধহয় উনি ভুলে গেছিলেন। বলেছেন? ধন্যবাদ, আমি তাহলে শুনতে ভুল করেছি। আমার প্রথম কথা হচ্ছে, সেদিন কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়নি। সেদিন আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রীর ওই চেয়ারটাকে। মুখ্যমন্ত্রীর ওই চেয়ারটায় সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় না বসে থেকে বুদ্ধবাবু বসে থাকতেন, তাহলেও সেটা বাংলার পক্ষে অবমাননাকর হতো। কারণ ওই চেয়ারটা হচ্ছে বাংলার মানুষের প্রতিনিধিত্ব করে, ওই চেয়ারটা হচ্ছে বাংলার মানুষের সম্মানের প্রতিনিধিত্ব করে। সেদিন যে অপমানটা করা হয়েছে, মমতা ব্যানার্জিকে অপমান করতে গিয়ে প্রকারান্তরে নেতাজি সুভাষ বোসকে অপমান করা হয়েছে। এর কারণটা কি? কারণ বাংলার মানুষ একটু ধর্মভীরু মানুষ। আপনারা জানেন, আমরা বলি 12 মাসে 13 পার্বণ। আমরা বাংলায় যুগে যুগে এটা আমাদের প্রচলিত ধ্যান ধারণা, এবং আমরা সরস্বতী পুজো থেকে শুরু করি, আমরা জন্মাষ্টমী করি, আমরা দোল উৎসব করি, আমরা ঈদের উৎসব করি, আমরা দুর্গা পুজো করি, আমরা কালী পুজো করি, আবার আমরা বড়দিনের উৎসবে মাতোয়ারা হই। এটা হচ্ছে আমাদের বাঙালি কালচার, 12 মাসে 13 পার্বণ। ওদের মাথায় যারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করেন, তাদের মাথায় মূলত তারা ধর্মের এই সংকীর্ণ গণ্ডির মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছেন। তার বাইরে ওরা বেরোতে পারছেন না, ওরা বেরোনোর চেষ্টাও করছেন না। আসলে নেতাজিকে সেদিন যে কুৎসিতভাবে অবমাননা করা হলো, আমি যদি জিজ্ঞেস করি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্মদিন হচ্ছে, আমি সেই জন্মদিনে রাম নাম সত্যায় বলবো না। আমি যদি সেই জন্মদিনে গিয়ে বলি অটল বিহারী বাজপেয়ী জিন্দাবাদ, সেটা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানের পক্ষে যাবে? সেটা কি প্রকারান্তরে ওনাকে অপমান করা হবে না? আমি বিনীতভাবে এই কথাগুলো ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে জিজ্ঞাসা করছি। বাংলার সংস্কৃতি বুঝতে গেলে তার অনেক গভীরে যেতে হবে। ধরুন, আমি জানি এখানে অনেক বিদগ্ধ পণ্ডিত মানুষ উপস্থিত আছেন। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন, যা পরবর্তীকালে বাংলা ভাষার যেটা প্রাচীনতম নিদর্শন। সেখান থেকে আদি মধ্যযুগ অতিক্রম করে বাংলা ভাষার যে বিবর্তন, বিদ্যাসাগর ধরুন নবজাগরণের সময় বাংলা ভাষার যে ব্যাপক গণশিক্ষা প্রসারের যে উদ্দেশ্য, প্রাথমিক শিক্ষার যিনি বর্ণ পরিচয় প্রথম দ্বিতীয় ভাগ বিদ্যাসাগর করেন। নবজাগরণের সময় এক এক করে রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, এরা বাংলার যে নবজাগরণের ফলে বাংলার যে শিক্ষার উদ্গীরণ করেছিলেন, যে বাংলার যে শিক্ষা প্রসারিত হয়েছিল, সেই বাংলার শিক্ষা সংস্কৃতি কৃষ্টি তার মূল গভীরে যদি না যাওয়া যায়, তাহলে আপনি বাংলার সংস্কৃতি বুঝবেন কি করে? আপনি নেতাজির জন্মদিনে এলেন, আপনি যারা আমলা তাদের তৈরি করা দেওয়া ভাষণ পড়লেন, তাতে যে আসলে বাংলাকে অপমানিত করা হলো। কই, যখন আমাদের এখানে ইন্দিরা গান্ধী এসছেন, বক্তৃতা করেছেন, তাকে তো জোর করে বাংলা বলতে হয়নি। আমাদের এখানে যখন নরসিমা রাও 95 সালে এখানে নেতাজির জন্মদিনে এসেছিলেন, বক্তৃতা করেছিলেন, তাকে তো কষ্ট করে বাংলা বলতে হয়নি। আপনি বাংলা উচ্চারণ করছেন, মানে পাল্টে যাচ্ছে। রবীন্দ্রনাথ বললেন ওরে গৃহবাসী খোলদার খোল, উনি বললেন ওরে গ্রহবাসী। গ্রহ আর গৃহের মধ্যে যে পার্থক্য আছে, এটা বোঝার মতো ক্ষমতা তো নিশ্চয়ই আপনাদের আছে। আরে বাংলার সংস্কৃতি বুঝতে গেলে দেখুন, বাঙালি ছেলেরা বাংলার সংস্কৃতি একটু অন্যরকম। এখানে বাঙালি অবাঙালি বলে ব্যাপার নেই। তথাগতবাবু এটাকে বিভেদ করার চেষ্টা করছেন। আমরা এই বিভেদের রাজনীতির বিরুদ্ধে। আমরা যারা বাংলায় থাকি, আমরা রকে বসে আড্ডা মারি, আমরা কলেজের ক্যান্টিনে গান গাই, আমরাই আবার যখন আমরা তো গর্বিত। ধরুন, আপনি যদি বাংলার নাটকের ক্ষেত্র দেখেন,
শিশির কুমার ভাদুড়ি থেকে যদি আপনি শুরু করেন, শম্ভু মিত্র, অজিতেশ, উৎপল দত্ত হয়ে আপনি যদি মনোজ মিত্র, বিভাস চক্রবর্তী, অরুণ মুখার্জি হয়ে আপনি ব্রাত্য, দেবশঙ্কর, কৌশিক হয়ে আজকে অনির্বাণ, অর্ণ, এর মধ্যে তো বাঙালি বেঁচে থাকে। আপনি যদি বাঙালিকে বেঁচে থাকার কথা বলেন, তাহলে বাঙালি সাইগাল থেকে শুরু করে হেমন্ত, সলিল, মান্না, শ্যামল থেকে শুরু করে সুমন, নচিকেতা থেকে শুরু করে ইন্দ্রনীল, শ্রীকান্ত হয়ে রূপঙ্কর, রাঘবের মধ্যে বাঙালি বেঁচে থাকে। আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে আলোচনা করেন, তাহলে রবীন্দ্রনাথ, জীবনানন্দ হয়ে সুনীল, শক্তি হয়ে জয় গোস্বামী থেকে শ্রীজাতর মধ্যে বাঙালি বেঁচে থাকে। আপনি যদি গোষ্ঠপাল, শৈলেন, মান্না থেকে আলোচনা করেন, সেখান থেকে গিয়ে আপনি যদি পিকেচুনি, বলরাম থেকে শুরু করে আপনি যদি সুরজিৎ সেনগুপ্ত, সুব্রত ভট্টাচার্য থেকে শুরু করে বাইচুং ভুটিয়া থেকে আজকে আপনি প্রীতম কোটাল, সুভাষিস বোসের মধ্যে বাঙালি বেঁচে থাকে। এটা বাঙালির গর্বের জায়গা। আপনি যদি বলেন যে ক্রিকেটের ক্ষেত্রে পঙ্কজ রায়, প্রণব রায়, অরুণলাল থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে লক্ষ্মীরতন থেকে শুক্লা থেকে শুরু করে আজকে মোহাম্মদ শামিদের মধ্যে বাঙালি বেঁচে থাকে। এর মধ্যেই বাঙালির প্রাণ। এবং এটা বুঝতে গেলে, এটা মাদার টেরেসা বুঝতেন, কারণ তিনি বাংলার প্রত্যন্ত জায়গায় ঘুরে বেড়াতেন। এটা অরুণলাল বোঝেন, বাঙালি না হলেও বোঝেন, কারণ বাংলার প্রত্যন্ত জায়গায় তার যোগাযোগ ছিল। এটা বুঝতেন তুলসীদাস বলরাম, বাংলার বিভিন্ন জায়গায় তার পদচারণা ছিল। এটা বোঝার জন্য বাংলায় থাকতে হবে। আপনি নেতাজির জন্মদিন বাংলার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পালিত হয়। নেতাজি যে জাতির, আমাদের যে বীর পুরুষ হিসেবে আমরা পুজো করি, এটা বাংলার পাড়ায় পাড়ায় পাড়ার ছেলেরা করে। প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিই, উনি 125তম জন্মদিন বাংলায় পালন করতে এসছেন। কিন্তু প্রধানমন্ত্রীকে আমার জিজ্ঞাসা, গুজরাটের কটা পাড়ায় নেতাজির জন্মদিন পালন হয়েছে? দয়া করে একটু বলবেন। আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করে যে প্ল্যানিং কমিশন নেতাজির পরিকল্পনা মাফিক ছিল, সেই প্ল্যানিং কমিশনকে তুলে দিয়ে প্রকারান্তরে নেতাজিকে অপমান করা হলো না? আমার জিজ্ঞাসা করা ইচ্ছে করে, যদি নেতাজিকে এতই শ্রদ্ধা জানাতে হয়, তাহলে জন্মদিনে একটা ছুটি ঘোষণা করা হলো না? আমার জানতে ইচ্ছে করে, নেতাজিকে যদি এতই আপনারা সম্মান দেন, তাহলে অন্তর্ধান রহস্যের 3টে ফাইল কেন ভারতবর্ষের মানুষের সামনে প্রকাশ করা হচ্ছে না? আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, নেতাজিকে যদি এতই সম্মান দেন, তাহলে কলকাতা ডকের নাম নেতাজির পরিবর্তে কেন শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করে দেওয়া হলো? আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, আপনারা যদি বাংলাকে এতই সম্মান দেন, জালিয়ানওয়ালা বাগ নতুন করে সাজানোর পর সেখানে রবীন্দ্রনাথের একটা মূর্তি কেন বসলো না? শুধু মুখে বাঙালি প্রেম আর কিছু আমলাদের লিখে দেওয়া 3-4 লাইন, এবং সেটাও বিকৃত উচ্চারণে উচ্চারিত করে বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার মানুষকে অপমান করার মধ্যে যে আনন্দ আছে, সেই বাচাল ছেলেরা নেতাজিকে অসম্মান করার জন্য জয় শ্রীরাম বলবে। এর থেকে এদের কাছে বাংলার মানুষ আর কিছু আশা করতে পারে না। নমস্কার। ধন্যবাদ পার্থদা। পার্থদার একটা অংশের সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে প্রত্যেকটা ধ্বনি, প্রত্যেকটা স্লোগানের একটা স্থানকাল পাত্র আছে এবং থাকাই উচিত। পার্থদা উদাহরণ দিয়েছেন যে নরেন্দ্র মোদীর জন্মদিনে যদি অটল বিহারী বাজপেয়ী জয়ধ্বনি চলে, তাহলে সেটা তো অপমান করাই। দেখুন, স্লোগানের স্থান কাল পাত্র নিয়ে এত কথা হচ্ছে। স্লোগানে যদি হিংসা ছড়ায়, নিশ্চয়ই প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত, সেটা যে রাজ্যেই হোক না কেন। আর সেই প্রশাসনিক ব্যবস্থা হবে সম্পূর্ণ নিরপেক্ষ, দলীয় ঝান্ডার রং বিচার করে নয়। কিন্তু এই রাজ্যে মাত্র কয়েকদিন আগে আমরা কি দেখলাম? পরপর দুটো মিছিলে দুভাবে সেই কুৎসিত স্লোগান উঠল, গলি মারো সালোকো, সরাসরি হিংসাত্মক। একটা মিছিলে 3 জনকে দ্রুত গ্রেফতার করা হলো, 7 দিন হাজতবাস হলো অভিযুক্তদের। মিছিলটা বিজেপির ছিল। আর একটা মিছিলে, যেটা কলকাতা শহরের টালিগঞ্জের বুকে দাপিয়ে বেরিয়েছে, ওই একই স্লোগান উঠেছে, প্রশাসন নড়েও বসেনি। অথচ কারা স্লোগান দিচ্ছে ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। তাও গ্রেফতার দূরে থাক, কেসই শুরু করা হলো না। এখন প্রশ্ন উঠবে, কেন? টালিগঞ্জের মিছিলে রাজ্যের দুজন মন্ত্রী ছিলেন বলে, সাংসদ ছিলেন বলে, নাকি মিছিলটা তৃণমূলের বলে? অবশ্যই আমি পার্থদার সঙ্গে আবার বলছি একমত, স্লোগানেরও স্থান কাল পাত্র থাকে বই কি। যাই হোক, আমার পরের বক্তা শ্রমিক ভট্টাচার্যের কাছে আমার কৌতূহলী মনের একটা প্রশ্ন থাকবে। শ্রমিক এই ঘটনার পর যে প্রতিক্রিয়া এবিপি আনন্দে দিয়েছিল, এখনও তাই মনে করে তো? সেদিনের অনুষ্ঠানের পর শ্রমিক বলেছিল যে মুখ্যমন্ত্রীর অবশ্যই ভাষণ দেওয়া উচিত ছিল। এ কথা উল্লেখ করেও শ্রমিক বলেছিল, সেদিনের ঘটনা অনভিপ্রেত, কাঙ্ক্ষিত নয়,
সমর্থনযোগ্য নয়, দুঃখজনক, দুর্ভাগ্যজনক। শ্রমিকের দলের অন্য নেতাদের সঙ্গে এই সুরটা আমি অন্তত মেলাতে পারিনি। যাই হোক, শ্রমিককে পোডিয়ামে যেতে অনুরোধ করছি। নমস্কার। পার্থর ইচ্ছে ডানায় ভর করে তার ছোট ছোট টুকরো টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকা ইচ্ছাগুলো যদি ওই দিন ভিক্টোরিয়ায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাঙালির আবেগকে ছুঁয়ে গিয়ে মানুষের সামনে উপস্থাপিত করতেন, তবে আবার মনে হয় গোটা পরিস্থিতির একটা মৌলিক পরিবর্তন থাকত। কিন্তু সার্বিকভাবে আজকে বিতর্কটা ভিন্ন। নেতাজি সুভাষচন্দ্র বোস, জয় শ্রীরাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, কিছু স্পুনারিজম, কিছু শব্দ থেকে সামান্য বিচ্যুতি, আমাদের বাংলার অত্যন্ত মেধাবী ছাত্র, প্রতিভাবান নাট্যকার যেরকম সুন্দরভাবে প্রতি মুহূর্তে কাগজ কলম নিয়ে একদম ফোনেটিক্সগুলোকে খুব ভালো করে স্পর্শ করে মানুষের সামনে উপস্থাপিত করছেন, তাতে আমরাও গর্বিত। কিন্তু তিনি তার জীবনে, আমি শুধু বলতে চাইছি তার 10 বছরের রাজনীতি জীবনে বিধানসভার মধ্যে এবং বিধানসভার বাইরে কত ভুল উচ্চারণ শুনেছেন। তিনি তার বাইরে কত তথ্যতে নিজেকে সমৃদ্ধ করেছেন, নতুন নতুন অজানা তথ্যে। বিধানসভায় বিধবা বিল, মাফ করবেন, রাজা রামমোহনের সতীদাহ বিল পাস, আমরা কোনোদিন ব্রতকে শুনিনি তার প্রতিবাদ করতে, ভুল ধরিয়ে দিতে। আসলে সবসময় ধরানো যায় না, সব ক্ষেত্রে প্রতিবাদীরাই একটু সিলেক্টিভ হন। আমি আশা করব ব্রাত্যব্রত বসু সে ধরনের সিলেক্টিভ প্রতিবাদী ভবিষ্যতে হবেন না। দেখুন, আমাদের কাছে ব্যাপারটি পরিষ্কার। রবীন্দ্রনাথ যা বুঝতে পারেননি তা তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে। কৃত্তিবাস থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত সহজ পাঠ শুরু করছেন একজন শিশুর উদ্দেশ্যে, রাম বনে ফুল পাড়ে। রবীন্দ্রনাথ তার রামায়ণ প্রবন্ধে লিখছেন, বাল্মীকির রামচরিত কথাকে পাঠকগণ কেবলমাত্র কবির কাব্য বলিয়া দেখিবেন না, তাহাকে ভারতবর্ষের রামায়ণ বলিয়া জানিবেন। তাহা হইলে রামায়ণের দ্বারা ভারতবর্ষকে ও ভারতবর্ষের দ্বারা রামায়ণকে যথার্থভাবে বুঝিতে পারিবেন। ইহা স্মরণ করিবেন যে কোনো ঐতিহাসিক গৌরব কাহিনী নহে, পরন্তু পরিপূর্ণ মানবের আদর্শ চরিত ভারতবর্ষ শুনিতে চাহিয়াছিল এবং আজ পর্যন্ত তাহা অশ্রান্ত আনন্দের সহিত শুনিয়া আসিতেছে। এ কথা বলে নাই যে বড় বাড়াবাড়ি হইতেছে, এই কথা বলে নাই যে এ কেবল কাব্যকথা মাত্র। ভারতবাসীর ঘরের লোক এত সত্য নহে, রাম লক্ষ্মণ সীতা তাহার পক্ষে যত সত্য। রবীন্দ্রনাথ ঠাকুর, রামায়ণ প্রবন্ধ। এখন প্রশ্ন হলো, কৃত্তিবাস থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের পরবর্তী যুগে রবীন্দ্র প্রভাবমুক্ত যে কবি শক্তি চট্টোপাধ্যায়, তারও সেই কৃত্তিবাস। কৃত্তিবাসকে ছেড়ে বাঙালি মনে হয় খুব একটা বেশি দিন বেশি কোথাও থেকে উঠতে পারেনি। আর যে কথা বলছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস বাঙালির আবেগ, নেতাজি সুভাষচন্দ্র বসু যেদিন পট্টবী সীতারামাইয়াকে পরে হারিয়ে দিয়েছিলেন, সেদিন কিন্তু এই পশ্চিমবঙ্গের তথাকথিত অবিভক্ত বাংলার কংগ্রেসীরা নেতাজি সুভাষচন্দ্র বসুর পাশে দাঁড়াননি। নেতাজি সুভাষচন্দ্র বসু জিতেছিলেন ওই তৃণমূল কংগ্রেসের ভাষা খৈনি খাওয়া বিহারি কংগ্রেসীদের ভোটে। নেতাজি সুভাষচন্দ্র বসু জিতেছিলেন নরিম্যানের নেতৃত্বে মহারাষ্ট্রের ভোটে। নেতাজি সুভাষচন্দ্র বসু সেদিন নির্বাচিত হয়েছিলেন পাঞ্জাবের একটা বিশেষ অংশের ভোটে, একটা ব্লক ভোটে নেতাজি সুভাষচন্দ্র বসু নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসে। যারা কংগ্রেসের লিগ্যাসি বহন করছেন, সুভাষচন্দ্র বসু দেশে থাকতে এবং দেশের বাইরে চলে যাবার সময় তাদের ভূমিকা কি ছিল, এবং সুভাষচন্দ্র বসু যদি দেশে ফিরে আসেন কিভাবে কংগ্রেসের নেতারা তাকে সম্বোধন জানাবেন, তাদের সেই কদর্য উক্তি আজকে নতুন করে এই প্রজন্মকে হয়তো মনে করিয়ে দেবার প্রয়োজন আছে। যারা আজকে দাঁড়িয়ে বলছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শুধুমাত্র বাঙালির সীমাবদ্ধতায় বেঁধে ফেলছেন, যারা বিভিন্ন সময় নেতাজির সঙ্গে সাভারকারের বক্তব্যকে তুলে আনছেন, 1939 পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু, 1939 থেকে 1941 পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু, আর 1941 থেকে 1945-এর পরে অন্তর্ধান হয়ে যাওয়া নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তব্যের মধ্যে পার্থক্য আছে। ঠিক যেমন ঝাড়গ্রামে উগ্র হিন্দুবাদীদের উদ্দেশ্যে নেতাজি বক্তৃতা করেছেন, মাথায় তিলক ত্রিশূলের কথা যিনি উল্লেখ করেছেন, যেভাবে সাভারকারের সঙ্গে নেতাজির দেখা হয়েছিল যখন তিনি ভারত পরিভ্রমণে বেরিয়েছিলেন কংগ্রেস থেকে,
ছেড়ে বাধ্য হয়ে সেদিন আমরা দেখেছিলাম যে সেদিন সাভারকর নেতাজিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গনে ভারতীয়দের যোগদানের যে কথার আহ্বান জানিয়েছিলেন, সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু তা মানেননি। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় নেতাজি সুভাষচন্দ্র যখন ভাষণ দিচ্ছেন তখন তিনি সাভারকরের প্রশংসা করেছেন, সেদিনের সাভারকরের মতকে সমর্থন করেছেন। ভারতীয় জনতা পার্টি সাভারকরের সাকসেসর নয়। ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক অবস্থান সেদিনেও সাভারকরের সঙ্গে এক জায়গায় ছিল না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সাভারকরের সঙ্গে অল্প কিছুদিন সময় যাপন করতে পারেন, কিন্তু সাভারকরের বক্তব্যের সঙ্গে আমাদের যে বিচার পরিবারের কথা বলা হয় তার একটা মৌলিক পার্থক্য আছে। সাভারকর কোথায় কি বলেছেন সেটা আজকের দিনে পশ্চিমবঙ্গে টেনে আনা হবে। জয় শ্রীরাম কোনো অপশব্দ, কোনো গালিগালাজ। জয় শ্রীরাম শব্দের অর্থ কি? শ্রী শব্দের অর্থ সমৃদ্ধি। রাম সব মূল্যবোধের প্রতীক। সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক। আবহমান কাল ধরে এই কথা ভারতবর্ষে চলে আসছে। ভারতবর্ষের বহু মানুষ বলেছেন। কৃত্তিবাস যেমন এখানে যে রামায়ণের কথা একটু আগে প্রাপ্ত উপস্থাপিত করলো আপনাদের সামনে, আর আজকে ভারতীয় সমাজ জীবনের প্রতি ক্ষেত্রে রামের উপস্থিতি আছে। যারা একটা নতুন তত্ত্ব বার করেছেন পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করে দেবার, ভারতবর্ষ থেকে সম্পূর্ণভাবে আলাদা আঙ্গিকে পশ্চিমবঙ্গকে দেখার, যারা ভারতীয় সংস্কৃতির সঙ্গে বাংলার সংস্কৃতির একটা নতুন বিভাজন তৈরি করবার চেষ্টা করছেন, তাদের মনে রাখা উচিত এই ভারতবর্ষের সংস্কৃতি, এই ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের একাত্মতা এই ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে লুকিয়ে আছে। আমরা যখন পুজো করতে বসি বা যে কোনো উপাচারেই গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু, সমস্ত গোটা ভারতবর্ষকে এক করে আমরা কল্পনা করি। এই মাটি বহুত্ববাদের মাটি। একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, এই ভারতবর্ষের কথা। কিন্তু সেই বহুত্ববাদকে লালিত পালিত করতে গেলে তার জন্য একটা নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন। আজকে যদি সবাই নেতাজি সুভাষচন্দ্রের প্রতি ধাবিত হতেন, আজকে যদি বাঙালি একদম সম্পূর্ণ তার বাঙালিয়ানা নিয়ে স্বাধীনতা সংগ্রামে যোগদান করে ফেলতেন, তাহলে আমার মনে হয় ভারতবর্ষটা কোনোদিন বিভাজন হতো না। রমেশচন্দ্র মজুমদার তার ঐতিহাসিক উক্তি যে দেশ বিভাগের অন্যতম প্রধান কারণ হলো ভারতবর্ষের তদানীন্তন জাতীয় নেতৃবৃন্দের হিন্দু মুসলমান সম্পর্কে সম্যক ধারণা না থাকা। আমাদের দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, আমাদের দেশ ভাগ হয়েছে একটি নির্দিষ্ট সাংস্কৃতিক এর বিরোধিতা করবার জন্য। যারা পশ্চিমবঙ্গের আজকে বিজেপিকে বাংলা বিরোধী বলে তার মানুষের সামনে নিয়ে আসছেন, তারা একটু ভেবে দেখবেন যেদিন ইউনিভার্সিটির কনভোকেশন মিটিংয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি রবীন্দ্রনাথ ঠাকুরকে আহ্বান করেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় সেখানে এসে বক্তৃতা করেছিলেন, সেদিন কিন্তু একটা বৃহদংশের ছাত্র তারা সেটাকে বয়কট করেছিল, সেখান থেকে চলে গিয়েছিল। এটা বাঙালির ইতিহাস। রবীন্দ্রনাথকে কি ভাষায় কারা কারা আক্রমণ করেছেন, এটা যদি আপনি বলেন বিরোধিতার অধিকার, বহুত্ববাদের অধিকার, নিজের রাজনৈতিক মতামত প্রকাশ করবার অধিকার, সেটা ভিন্ন হতে পারে। কিন্তু শুধুমাত্র একটি শব্দ উচ্চারণের জন্য নিঃসন্দেহে সেটা সুমনা কাঙ্ক্ষিত ছিল না। আমি যে কথা বলে সুমন শুরু করেছে, আমি কোনো অবস্থাতেই আমার অবস্থান থেকে সরে যাব না। কারোর বিরুদ্ধে অপশব্দ ব্যবহার কোনোদিন কেউ করেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী হননি, কংগ্রেস ভাঙেননি, তৃণমূলের জন্ম দেননি, সেদিন আমাদের তদানীন্তন রাজ্য সভাপতি তপন শিকদার বারবার বিভিন্ন মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাড্রেস করতেন, বলতেন মমতা ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন এ রং কোর্ট। এই পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, আচার্য দেবপ্রসাদ ঘোষের পার্টি, হরিপদ ভারতীর পার্টি, তপন শিকদারের পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন 2001 সালে ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা বলে হোর্ডিং লাগিয়ে বিজেপি ছেড়েছিলেন, কংগ্রেস হাত ধরে নির্বাচন লড়েছিলেন, সেদিনও পরাজিত হবার পর তাকে বিজেপি কোনোদিন একা থাকতে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো দিন কোনো আক্রমণের ভাষা, অশালীন শব্দ ব্যবহার করেনি। কিন্তু বাংলার মানুষ জানেন, বাংলার রাজনৈতিক পাঠকরা জানেন, শ্রোতারা জানেন কি ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে, কি ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে। সামান্য শব্দ ভ্রমের থেকে হয়ে গেলেই আজকে আক্রমণের তীব্রতা কত বেড়ে যাচ্ছে। কিন্তু যত তীব্র আক্রমণ, দুপুরবেলা যত আক্রমণাত্মক প্রেস কনফারেন্স, ঠিক ততটাই গভীর রাতে ফোন। আছি আছি, চিন্তার কোনো কারণ নেই। এই অবস্থান থেকে আর যাই করুক, বিজেপিকে শেষ করা যাবে না, বিজেপিকে রুখে দেওয়া যাবে না। বাংলাকে সম্পূর্ণভাবে উল্টো দিকে নিয়ে গিয়ে যারা শুরু করেছিলেন তাদের শুধু মনে করিয়ে দিই, রাম ভারত ভারতী রাম,
রামকে বাদ দিয়ে ভারতবর্ষের অস্মিতাকে ধরে রাখা যাবে না। রাম কোনো ধর্মীয় প্রতীক নন। এখানে যারা অন্য সম্প্রদায়ের মানুষজন আছেন, যারা হিন্দু নন সেই অর্থে, তারাও কিন্তু রামেরই বংশধর, রামেরই ঐতিহ্যের ধারক বাহক। গান্ধীজি শুরু করেছিলেন খিলাফত আন্দোলন দিয়ে, আলী ব্রাদার্সকে সঙ্গে নিয়ে সারা দেশ ভ্রমণ করে তিনি রামাশ্রয়ে ফিরে এসেছিলেন, রামরাজ্যের কথা বলেছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী তিনি রাম বিরোধিতা নিয়ে শুরু করে মাঝখানে দেখেছিলাম তৃণমূল কংগ্রেসে সবাই হাত এরকম করে বিভিন্ন জায়গায় হোর্ডিং কাট আউট, এই সুমনের টিভি চ্যানেল তো বিভিন্ন সময় দেখিয়েছে হাত মাথার উপরে তোলা, হিজাব ফেজ টুপি পরা তৃণমূলের সব নেতা নেত্রীদের। আসলে এরকম করে ধরতে গিয়েছিলেন একটা ব্লক ভোট, সংখ্যাটা বড়, সেইটাকে লুফে ফেলে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। 1 বছর ধরে আর এই ধরনের কোনো পোস্টার নেই। তাই আবার যারা পান পরাগের পার্টি বলে, খৈনি করে মানুষ বলে মানুষের মধ্যে হিন্দি ভাষা বাংলা ভাষা নিয়ে বিভাজন তৈরি করছেন, তারা আবার পথে ফিরেছেন। আবার কাল হিন্দি ভাষীদের উদ্দেশ্যে আক্রমণ বন্ধ করে তা শুরু হয়েছে তাদের আহ্বান জানানোর, এবং সেদিনের বেশি দেরি নেই যেদিন মুখ্যমন্ত্রী আমাদের সকলকে একসঙ্গে নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ শ্রমিক। শ্রমিক বলল যে রাম শুধুমাত্র পুরাণের রাম, ইতিহাসের রাম নয়। মহাত্মা গান্ধীর কথা আমার মনে পড়ে গেল। 1946 সালে হরিজন পত্রিকায় মহাত্মা গান্ধী লিখছেন, আমার রাম বা আমরা যে রামের ভজনা করি তিনি দশরথ পুত্র অযোধ্যার রাজা ঐতিহাসিক রাম নন। আমাদের রাম সনাতন, অদ্বিতীয়, এই রাম সকলের। সেই রামের যদি উপাসনা হয় তা নিয়ে তো কোনো দ্বিধা দ্বন্দ্ব সংঘাত হওয়ার কথাই নয়। দেখুন, এই অনুষ্ঠানের শুরুতে আজকে ভেবেছিলাম যে ইতিহাস বেশি ঘাঁটবো না, কিন্তু শ্রমিক সে রাস্তায় বন্ধ করে দিয়েছে, এত ঐতিহাসিক রেফারেন্স এনেছে। সেই জন্য ভাবছি যে ইতিহাসে আলো ফেলে একটু ভাবার চেষ্টা করি যে নেতাজির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ধর্মীয় স্লোগান উঠলে সুভাষচন্দ্র বসুর আদর্শ আদৌ কোথাও ধাক্কা খায় কিনা। সালটা 1940, মে মাস। ঝাড়গ্রামে নেতাজি বলছেন, ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রই তার নিন্দা করা কর্তব্য। শুধু তাই নয়, বিজেপির পূর্বসূরি জনসংঘের প্রতিষ্ঠাতা স্বয়ং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার ডায়েরিতে লিখছেন, সুভাষচন্দ্র আমার সঙ্গে দেখা করেন এবং বলেন যে হিন্দু মহাসভা যদি বাংলায় রাজনৈতিক সংগঠন হিসেবে মাথাচাড়া দিতে চায় তবে সেটা জন্মের আগেই গুঁড়িয়ে দিতে বাধ্য হব। যদি বলপ্রয়োগ করতে হয় তাহলে সেটাই করব। আবার বলি, কে লিখছেন? স্বয়ং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজ যারা স্লোগান দিচ্ছেন তারা কি কেউ জানেন যে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি থাকার সময়ই কংগ্রেস সদস্যদের হিন্দু মহাসভার সদস্য হওয়ার ক্ষেত্রে একেবারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন? যাই হোক, প্রস্তাবের পক্ষে আমার পরের বক্তা তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তী। ধন্যবাদ সুমনবাবু, ধন্যবাদ এবিপি আনন্দ। উপস্থিত পক্ষের এবং বিপক্ষের বিশিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় ভদ্রমণ্ডলী এবং এবিপি আনন্দের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি যে দর্শককুল এই অনুষ্ঠানটা দেখছেন, আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিকভাবে। আমি কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব তার কারণ যেটা বিষয়, সেই বিষয় থেকেই তো সরে গেল। আমি তথাগত বাবুর কাছে আশা করেছিলাম, শ্রমিক ভট্টাচার্যর কাছে আশা করেছিলাম যে সেদিনকার অনুষ্ঠান নিয়ে তারা বিস্তৃত ব্যাখ্যা দেবেন। রামের ঐতিহাসিক প্রেক্ষাপট, রাম অযোধ্যার নাকি রাম বানে বাল্মীকির নাকি রাম কৃত্তিবাসে, সেই বিতর্কে গিয়ে ইতিহাস টেনে তো লাভ নেই। কে শুরু করেছে কে শেষ করেছে আমি জানি না, কাউকে তো একটা শুরু করতে হয়, ঠিক আছে, সেটাকে আমি ব্রাত্য অত্যন্ত ভালো বলেছে, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমি বিপক্ষের যারা বক্তা, যে এই আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সুমনবাবুরা প্রত্যেকটি যুক্তিতক্কতে যেরকম একটা ক্যাপশন তৈরি করেন, একটা ছড়া বানান, ঠিক একই ধরনের ক্যাপশন বানিয়েছেন যার ভেতরে তার বার্তাটা উঠে এসেছে। কি লিখেছেন? জয় শ্রীরাম ধ্বনি উঠল নেতাজির জন্মদিনে, বঙ্গবাসীর আবেগ এখনো বিজেপি উঠতে পারেনি চীনে। মানে বিজেপি এখনো চীনে উঠতে পারেনি, বঙ্গবাসীর আবেগ। আমি শুধু সুমনবাবুর কাছে একটা অনুরোধ করব,
যে এর সঙ্গে যদি একটা শব্দ সংযোজিত হয় আরো ভালো হয়। সেটা হচ্ছে যেখানে আপনারা বলছেন বঙ্গবাসীর আবেগ তার সঙ্গে এবং সংস্কৃতি, এটা আমার অনুরোধ। তাহলে ব্যাপারটা দাঁড়াবে বঙ্গবাসীর আবেগ এবং সংস্কৃতি এখনো বিজেপি বুঝে উঠতে পারে, তাহলে বোধহয় আলোচনাটা করতে আমাদেরও সুবিধে হয়। তথাগত বাবু অত্যন্ত বিদ্বান পণ্ডিত মানুষ, তিনি গভর্নর ছিলেন, রাজ্যপাল ছিলেন দুটি রাজ্যের, মেঘালয় এবং ত্রিপুরার প্রশাসনিক প্রধান, তার আগে রাজ্য বিজেপির সভাপতি, সেটা দলীয় পদ। তথাগত বাবু তার বক্তব্য রাখার মধ্যে দিয়ে বললেন এই বঙ্গ কথাতে তার আপত্তি আছে। তাহলে কি তথাগত বাবু বিজেপির হয়ে ইঙ্গিত দিচ্ছেন যে জাতীয় সঙ্গীত আগামী দিনে পরিবর্তন হতে পারে? তার কারণ সেখানে তো পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, সেটা তো 47-এর আগে লেখা, কিন্তু 47-এর পরে সেটা জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে এবং আজও সেটাই জাতীয় সঙ্গীত হিসেবে সেটাই কিন্তু পালিত হয়। তাহলে যখন জাতীয় সঙ্গীতটা বাজবে আপনি দয়া করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সম্মানটা জানাবেন না? আপনি বলে দেবেন বঙ্গতে আপত্তি আছে, ওটা কারেকশন করে পশ্চিমবঙ্গ করতে হবে। এটা আমার খুব অবাক লেগেছে। আবার শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত সুবক্তা, আমার বন্ধু দীর্ঘদিনের, আমি ওকেও শ্রদ্ধা করি ব্যক্তিগতভাবে, তথাগত বাবুকেও শ্রদ্ধা করি, তাকেও শ্রদ্ধা করি। আমার ঠিক জানা নেই যে শ্রমিক বাবু এই তথ্যটা কোত্থেকে পেলেন যে 1938 সালটা বলে দিচ্ছি, হরিপুরায় যে কংগ্রেস অধিবেশন হয়েছিল, কেন প্রতি 2 বছর অন্তর কংগ্রেসের অধিবেশন হতো, সেখান থেকে কংগ্রেস সভাপতি নির্বাচিত হতো। সেই নির্বাচনে 1938 সালের হরিপুরা কংগ্রেস, তাতে নেতাজি সুভাষচন্দ্র বসু পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে দিয়েছিলেন, দিয়ে কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তা তৎকালীন অবিভক্ত বাংলার কংগ্রেস নেতাজির বিরোধিতা করেছিল, এই তথ্যটা আপনি কোথায় পেলেন যে সবাই মিলে বিরোধিতা করেছিল? আজকে আপনার দলের ভেতরে কিছু লোক দিলীপ ঘোষকে সমর্থন করে, কিছু লোক দিলীপ ঘোষের বিরোধিতা করতে পারে, কিছু লোক আপনার জেপি নাড্ডাকে সমর্থন করতে পারে, কিছু লোক জেপি নাড্ডার বিরোধিতা করতে পারে। সেটা তো অন্তর্দলীয় ব্যাপার। আপনি এই তথ্যটা কোথায় পেলেন? গোটা বঙ্গ কংগ্রেসটাই নেতাজির বিরোধিতা করেছিল। তথ্যে ভুল কারেক্ট করে নেবেন, এটা আমার অনুরোধ। এটা আচ্ছা ঠিক আছে, আমার বক্তব্যটা দয়া করে আমার বক্তব্যটাকে রাখতে দিন। ওটা যখন ওপেন ফোরাম হবেন উত্তরটা দেবেন, আমিও কাউন্টার উত্তরটা দেবো আপনাকে, ঠিক আছে? 63 ভোটের ব্যবধানে সুভাষচন্দ্র বসু নির্বাচিত হয়েছিলেন পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করে। এবং না, আপনাকে যেহেতু বলছিলাম কথাটা, যে তাই চোখটা আপনার দিকে গেল, সেটা যদি আমার অপরাধ হয় আমি মার্জনা করতে চাইছি, বা একটা আবরণ সামনে দিয়ে বসুন তাহলে সুবিধা হয়। কারণ আপনার সঙ্গে তো আমার ভাসুর ভাদ্যর বইয়ের সম্পর্ক নয় যে মুখ দেখে কথা বলবো বা বলবো না। আসল বক্তব্যে আসি, ওনারা গুলিয়ে দিতে চাইবেন। তথাগত বাবু এবং শ্রমিক বাবু কেউই কিন্তু তাদের বক্তব্যে পরিষ্কার করে বললেন না যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে ঘটনা, সেটা বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে না হয়নি, যেটা আজকের বিষয়। যে কথাটা পার্থ ভৌমিক বলে গেছেন আমি পূর্ণ সমর্থন করি। মুখ্যমন্ত্রী তো সারা পশ্চিমবাংলার 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, সেটা তথাগত বাবুরও মুখ্যমন্ত্রী, শ্রমিক ভট্টাচার্যেরও মুখ্যমন্ত্রী। যেমন নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের 135 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী তিনি। সুতরাং মুখ্যমন্ত্রীকে কেউ যদি অপমান করে, সেটা গোটা বাংলার মানুষকে অপমান করা, এটা মানতে হবে। আপনারা শিক্ষিত পণ্ডিত মানুষ, শুধুমাত্র রাজনীতিকরণ করবেন না। নেতাজির জন্মদিবসে জয় হিন্দ স্লোগান নেই কেন? আমার সর্বপ্রথম প্রশ্ন, যে প্রশ্নটা সঞ্চালক সুমন দে তুললেন, যে কেন সেখানে জয় শ্রীরাম স্লোগান, তাই নিয়ে বিজেপির 3 জন প্রথম সারির নেতা, যার মধ্যে 2 জন আজকে এখানে উপস্থিত, তাদের বক্তব্য আমরা সেই দিনই সন্ধ্যাবেলা টেলিভিশনে শুনেছি। প্রথম তথাগত বাবু, তার বক্তব্য এবিপি আনন্দ লাইভ দেখেছি।
তিনি বললেন ওটা মজা করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে নিয়ে মজা করা, এটা করা যায়? তথাগতবাবু, আপনি নিজে রাজ্যপাল ছিলেন, একটা প্রশাসনিক প্রধান ছিলেন, করা যায়? যায়, যাক, এটা আপনার কাছে আমি শিখলাম। সুতরাং আমি আর আমার ছেলেকে আপনাদের মতো পণ্ডিত হতে বলবো না, বলবো বাবা তুই রিক্সা চালা, ঠেলা চালা, তোকে লেখাপড়া করতে হবে না। পড়াশুনো করার পরিণাম যদি এই হয়, তাহলে আমি আগামী প্রজন্মকে বলবো লেখাপড়া করার দরকার নেই, পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। শ্রমিক ভট্টাচার্য কি বলেছিলেন? তার অন্তরাত্মা ডাক দিয়েছিল, তাই তিনি বলেছিলেন, যেটা সুমনবাবুও মেনশন করেছেন। তিনি সেদিন কিন্তু তার ভাষার মধ্যে দিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন তার অন্তরাত্মার ডাকে। 24 ঘন্টার মধ্যেই কিন্তু শুনেছিলাম না জয় শ্রীরাম স্লোগানটা ঠিক ছিল। তাহলে বদলে গেল মতটা, পাল্টে গেল পথটা, কিসের জন্য শ্রমিকবাবু? ওপেন ফোরামে উত্তরটা দেবেন। সেটা কি পার্টির চাপ? তখন অন্তরাত্মা কোথায় গেল? আপনি যে বললেন বহুত্ববাদের কথা, আমি সাবজেক্ট থেকে সরবো না, তাহলে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে যেখানে 10 মিনিট না 45 মিনিট ধরে বলতে হবে। সুমনবাবু তো সেই সুযোগ আমাকে দেবে না, সম্ভব নয়। আমি পয়েন্টে বলছি, আমি পয়েন্টের মধ্যে বলছি। কোন সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগান দেওয়া যায় বা ধর্মীয় স্লোগান দেওয়া যায়? এটা আমার জিজ্ঞাসা, আমার জিজ্ঞাসা এটা। এই যে যারা সংসদ হন, তাদের তহবিলের টাকা বা বিধায়কদের তহবিলের টাকা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দেওয়া যায় না, ট্রাস্টিতে দেওয়া যায়। এটা তো সরকারের আইন। আপনারা তো সংবিধান অবমাননা করছেন। রামেতে কার আপত্তি? কিসের আপত্তি? কোনো আপত্তি নেই। শুনে নিন, হ্যাঁ, ইমাম ভাতাও যেমন আছে, তেমনি পুরোহিত ভাতা, ব্রাহ্মণ ভাতাও কিন্তু আছে তথাগত বাবু। আপনি জানেন না বোধহয়। আমি কুইক, আপনি আমাকে ডাইভার্ট করবেন না। আমি কিন্তু, আপনি যখন বলেছেন আমি কোনো কথা বলিনি, সুমনবাবু ডাইভার্ট করলে কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, কেন প্রশ্নের উত্তরগুলো আমাকে দিতে হবে ওনাকে। তার কারণ বেশি কথা বলা যাবে না। তার কারণ এই এবিপি আনন্দের অনুষ্ঠানেই সরগরম নামটা ছিল, খুব সম্ভবত এই মাসের 9 তারিখে বা 10 তারিখে অনুষ্ঠানটা হয়েছিল। সেখানে বাংলার দেবলীনা এবং সায়নী দুজনের বক্তব্যের ওপরে তাদেরকে ধর্ষণ করার জন্য হুমকি বিজেপির তরফ থেকে এবং তাদের প্রাণে মেরে দেওয়ার হুমকি, এই সংস্কৃতি আসছে পশ্চিমবাংলায়। আর তথাগত বাবু, আপনাদের কাছে আমার প্রশ্ন, জয় শ্রীরামে আমাদের কোনো আপত্তি নেই, বলুন, আপনারা প্রাণ খুলে বলুন। বাংলার মানুষ কিন্তু বলছে রাম নাম সত্য হয়, বিজেপিকে দেখে রাম নাম সত্য হয়। আমি কিন্তু রামের কথা বলছি। নির্বাচনের ফল যখন ঘোষণা হবে না, দেখবেন বাংলার মানুষ বলে দিয়েছে রাম নাম সত্য হয়। তার কারণ মধ্য ভারত বা উত্তর ভারতে রাম নাম সত্য হয় যখন মৃতদেহ বহন করে শ্মশান ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। পশ্চিমবাংলায় যেটা আমরা বলো হরি হরি বল বলি, তা বাংলার মানুষ কিন্তু প্রস্তুত আছে সে রামের নাম। আপনাদের তো আপত্তি থাকার কথা নয়। তাহলে কোন রামে আপনাদের আপত্তি বলুন? জয় শ্রীরামটা ঠিক না রাম নাম সত্য হয় এটা ঠিক? প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে দাঁড়িয়ে স্বাগত নাকি আপনাদের দিলীপ ঘোষ বলেছেন যে জয় শ্রীরাম মানে স্বাগতম। স্বাগতমের ইংরেজি ওয়েলকাম, হিন্দিতে বলে স্বাগতম, বাংলায় বলে স্বাগত। এই প্রথম শুনলাম জয় শ্রীরাম মানে স্বাগত। তাহলে মমতা ব্যানার্জিকে স্বাগত জানাচ্ছেন আপনারা, বা যারা দর্শক মণ্ডলী আপনাদের দ্বারা কার্ড বিতরণ হয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাচ্ছেন বা সম্বর্ধনা জানাচ্ছেন। তাহলে নরেন্দ্র মোদীর বেলা নীরব কেন সেই দর্শক মণ্ডলী? তাহলে তাকে কি বাংলার বুকে দাঁড়িয়ে অপমান করলেন বাংলার মানুষ হয়ে? আর নরেন্দ্র মোদী এত দেশপ্রেমিক নেতাজি সুভাষ প্রীতি, তাহলে আজ থেকে 1 বছর 1.5 বছর আগে নেতাজি সুভাষ ডকের নামটা কেন চেঞ্জ করে দিলেন? নেতাজির নামটাই কেন মুছে দিলেন? উত্তরটা দেবেন, উত্তরটা দেবেন। কেন ভোট আসছে বাংলায়, সেই জন্য নেতাজিকে দরকার। নেতাজি সুভাষ ডকের নামটা চেঞ্জ হয়েছে খিদিরপুরে, ওটা শ্যামাপ্রসাদের নামে করা হয়েছে, আপত্তি নেই। অন্য কোনো জায়গায় শ্যামাপ্রসাদের নামে করুন, অন্য কিছু বাংলার বুকে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের নাম বদল করা, তারপরে গিয়ে এ কি জুতো মেরে গরুদান? আমি জিজ্ঞেস করছি, সুমনবাবু আমাকে অনেকবার বেল বাজাচ্ছেন, আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু আমি বলি যে এই রামচন্দ্রই কিন্তু মা দুর্গার অকাল বোধন করেছিলেন।
আর আজকে সেই উত্তরপ্রদেশে কিন্তু দুর্গাপুজো বন্ধ করে দিয়েছেন আপনার যোগী আদিত্যনাথ, এবছর হয়নি। ত্রিপুরাতে আপনি গভর্নর ছিলেন, এই বছর থেকে আগে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী ছুটি থাকতো, শুধুমাত্র অষ্টমী এবং বিজয়া, আর দুটো ছুটি বাতিল আপনাদের রাজত্বে। তাহলে পশ্চিমবাংলায়ও কি আগামী দিনে দুর্গাপুজো বন্ধ করে দিচ্ছেন আপনারা? আপনার কোনো চিন্তা নেই। দেবী দুর্গা 10 হাত ছিলেন, বাংলার 10 কোটি মানুষ মমতা ব্যানার্জির 10 হাত, এবং এই আপনাদের বানররূপী অসুররা সেই মা দুর্গা বাংলার 10 কোটি মানুষ 10 হাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বধ হয়ে যাবেন। তার কারণ সেটা নির্বাচনের সময় দেখতে পাবেন। আর আরেকটা কথাও বলে দিয়ে গেলাম যে শেষ পর্যন্ত দিল্লি তো সামলাতে পারছেন না, আগে দিল্লির হামলা সামলা, পরে ভাববি বাংলা। সুমনবাবু আমাকে ফাইনাল বেল দিয়ে দিয়েছেন, আর বক্তব্যকে আমি দীর্ঘায়িত করব না, কিন্তু পরিষ্কারভাবে বলি, মুখ্যমন্ত্রীর অপমান, মুখ্যমন্ত্রীকে অপমান, বাংলার মানুষকে অপমান। প্রধানমন্ত্রীকে কেউ যদি অপমান করে সেটা যেমন সারা ভারতবর্ষের অপমান, মুখ্যমন্ত্রীকে যারা অপমান করেছেন, অসম্মানিত করেছেন, দায়ভার তাদের, তারা বাংলার মানুষকে অসম্মানিত করেছেন, সে অধিকার আপনাদের কেউ দেননি। প্রস্তুত থাকুন, মানুষের প্রত্যুত্তরে জবাব দিয়ে দেবে। আর মাত্র কয়েকটা মাস অপেক্ষা করুন। সেই কথা বলে ওই রাম নাম সত্য হয় বিদায় ঘণ্টা আপনাদের বেজে গেছে বাংলার বুকের রাজনীতি থেকে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ সমিতদা। ইতিহাস থেকে শুরু হলো 1939 ত্রিপুরী কংগ্রেস, পট্টাভি সীতারামাইয়ার পরাজয়, সুভাষচন্দ্রের জয়। এই অনুষ্ঠানে সম্পূর্ণ সেটা নিয়ে আমার একটা অন্য টেক আছে, আমি অনুষ্ঠানের শেষে সেটা বলবো। কিন্তু তার আগে সমিতদা ঠিক যেখানে শেষ করলেন যে প্রধানমন্ত্রী, সবার প্রধানমন্ত্রীর অপমান সারা ভারতবর্ষের অপমান। যখন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরানোর কথা বলা হয়, সেটাও তো প্রধানমন্ত্রীর অপমান। আমি ওপেন ফোরামে আসবো। দেখুন, সব পক্ষকে একটা কথা মানতে হবে, যে অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একসঙ্গে অংশ নেন, তার গরিমাই অন্যরকম। আবার সেই গরিমা সাধারণ মানুষ বাদ দিন, নেতা নেত্রীরাও কি সবসময় বজায় রাখতে পারেন? UPA 2 এর সময় মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের গলা নকল করেছিলেন, অনেকের চোখেই সেটা শোভন মনে হয়নি। আবার দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের জনসভায় কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা গণ্ডার বিষয়ে বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন প্রধানমন্ত্রী সম্পর্কে বলেন, আমি কি ওকে মারবো? লোকে তো আমায় গুন্ডা বলবে। আমি জানি না তৃণমূল সাংসদ মানস ভূঁইয়ার এখন মনে পড়বে কি না, কিন্তু আমাদের আর্কাইভ দেখাচ্ছে মানুষদা সেই সময় বলেছিলেন, অসভ্য মন্তব্য একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করা যায় না। যাই হোক, মোদ্দা কথা, আম জনতা না হয় সত্যি কোনো সময় কোনো অনুষ্ঠানের গরিমা মূল্যায়ন করতে ভুল করে, কিন্তু আমাদের নেতা নেত্রীরাও সবসময় নিজেদের গরিমা অনুযায়ী ব্যবহার করেন তো? আমার এই প্রশ্ন রইল। আবার বলছি, ওপেন ফোরামে আলোচনা হতে পারে। আমার পরের বক্তা সায়ন্তন বসু।